হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের যে 99 শিফট চলছিল, কারণ এই শিফট গুলো প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি স্পেশালি বলতে চাইবো আজকের শিফটটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের শিফটে যে প্রশ্নগুলো এসেছে না, মানে সত্যি অন্য রকমের, একটু কনসেপচুয়াল। তো প্রত্যেককে বলবো এই শিফটটা মনোযোগ সহকারে দেখবে। আগামী দিনে টেকনিশিয়ান দিতে যাচ্ছ, যারা গ্রুপ ডি দিতে যাচ্ছ, যারা এলপি দিতে যাচ্ছ, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করবো পার্ট 62 29 সেপ্টেম্বর থার্ড শিফট। তো যারা আজকে ক্লাসে নতুন, প্রত্যেকে বলবো চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেখানে পারবে সেখানে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবে, কারণ তোমার একটা শেয়ার, মনে রাখবো, তোমার একটা সোমনাথ স্যারের প্রতি ভালোবাসা। চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে এটা দিয়েছে 29 সেপ্টেম্বর থার্ড শিফটের প্রশ্ন। বলছে একটা তড়িৎ বহনকারী বৃত্তাকার কয়েল। দেখো, বৃত্তাকার কয়েল নিশ্চয়ই দেখেছো তোমরা। তাহলে এই যে তড়িৎ বহনকারী যে বৃত্তাকার কয়েল, এই বৃত্তাকার কয়েলের কারণে চৌম্বক ক্ষেত্রের মাত্রা এন এর বাঁক সংখ্যার সাথে ড্যাশের পরিকল্পনা, অর্থাৎ নাম্বার অফ বাঁক, যতগুলো বাঁক থাকবে বা যতগুলো নাম্বার অফ বাঁক থাকবে তত কি হবে, তার তত চৌম্বক যে মাত্রাটা, মানে ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ তত বাড়বে। যদি এন নাম্বার অফ বাঁক হয় তাহলে এন নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তার বাড়বে। যদি 2n নাম্বার অফ বাঁক হয় তাহলে 2n নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বাড়বে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এন নাম্বার। তার মানে একটা তড়িৎ বহনকারী বৃত্তাকার কয়েলের কারণে চৌম্বক ক্ষেত্রের মাত্রা এন এর বাঁক সংখ্যার সাথে এন হিসেবে পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে এন নাম্বারে চেঞ্জ হয়। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো, এটা আমাদের এনসিইআরটি যে ফিজিক্সের লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এনসিইআরটি ক্লাস 10 এর লাস্ট চ্যাপ্টার। সেখানে বলা রয়েছে একটি বিন্দুতে তড়িৎবাহী তার দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রটি তারটির মধ্য দিয়ে অতিক্রান্ত প্রবাহ মাত্রা সমানুপাতিক। অর্থাৎ যত বেশি প্রবাহ মাত্রা হবে তত কিন্তু বেশি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং বৃত্তাকার কুণ্ডলিতে এন সংখ্যক পাক থাকলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটি একটি মাত্র পাক বিশিষ্ট কুণ্ডলী দ্বারা সৃষ্টির ক্ষেত্রে এন গুণ হবে। অর্থাৎ এন সংখ্যক পাক থাকলে, বৃত্তাকার কুণ্ডলিতে এন সংখ্যক যদি পাক থাকে, তাহলে কি হবে না, উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটা একটি মাত্র পাক বিশিষ্ট কুণ্ডলী দ্বারা সৃষ্ট ক্ষেত্রে এন গুণ হবে। মানে মনে করো আমার একটা পাকের একটা পাক দিয়ে একটা বৃত্তাকার কুণ্ডলী রয়েছে, আবার একটা এন সংখ্যক পাক দিয়ে রয়েছে, তাহলে একটা পাকের এন গুণ হবে। মানে কি, একটা পাকের যে পরিমাণ চুম্বক ক্ষেত্র হবে, মানে একটা পাকের চুম্বক ক্ষেত্র কত হবে, এক হবে। আর এন পাকের চুম্বক ক্ষেত্র কত হবে, এন গুণ হবে, মানে একের এন গুণ মানে এন হবে। কি বললাম, মাথায় ঢুকেছে? একটা পাকের চুম্বক ক্ষেত্র এক হবে, কারণ যতগুলো পাক তত চুম্বক ক্ষেত্র। ওকে, তো এন গুণ হবে, এটাই বলতে। কারণ প্রতিটি বৃত্তাকার পাকে প্রবাহের একই অভিমুখে প্রতিটি পাকের জন্য সৃষ্ট ক্ষেত্রগুলোর সমন্বয় ঘটবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে গেছি। দেখো, যদিও আমাদের পিরিয়ডিক টেবিল সিলেবাসে নেই, বাট আমরা এনটিপিসি তে দেখেছি যে পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন দিয়েছে, যার ফলে গ্রুপ ডি থেকেও পিরিয়ডিক টেবিলে প্রশ্ন, মানে গ্রুপ ডি তেও পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন দিতে পারে। গ্রুপ ডি প্রিভিয়াস এসে যে পিরিয়ডিক টেবিল থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা করব। প্রতিটি ত্রয়ী, ত্রয়ী মানে কি, ত্রয়ী মানে তিনটা করে সেট নেওয়া হয়েছিল। এরকম ডোবেরিনার যে টায়ার, সেখানে তিনটা করে সেট নেওয়া হয়েছিল। প্রথমে একটা এলিমেন্ট রাখা হয়েছিল, মিডিলে একটা এলিমেন্ট রাখা হয়েছিল এবং তৃতীয়ত একটা এলিমেন্ট রাখা হয়েছিল, এবং এদেরকে অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে রাখা হয়েছিল, বেশি থেকে কম থেকে বেশির দিকে। মানে প্রথমটার যে অ্যাটমিক ওয়েট আর তৃতীয়টার যে অ্যাটমিক ওয়েট আর মিডিলে থাকবে তার অ্যাটমিক ওয়েট, এই দুটোর মিন, অর্থাৎ প্রথম যুক্ত দ্বিতীয় ডিভাইডেড বাই 2, এইটা করলে যে অ্যাটমিক ওয়েট হয় সেটা কিন্তু মিডিলে থাকবে। তো এইভাবে কিন্তু ডোবেরিনার যে ট্রায়াড, সেই ট্রায়াডটা সাজানো হয়েছিল কিসের উপর বেস করে, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভরের উপর বেস করে করা হয়েছিল। তাহলে এখানে কটা উপাদান চিহ্নিত হয়েছিল ডোবেরিনার দ্বারা, কয়েকটি উপাদান চিহ্নিত করেছে প্রতিটি ত্রয়ীতে, না প্রতিটা ত্রয়ীতে, ত্রয়ী মানে তিন, তার মানে তিনটে উপাদান কিন্তু চিহ্নিত হয়েছিল প্রতিটি ত্রয়ীতে। বলেছে প্রতিটি ত্রয়ী, টোটাল বলেনি, কিন্তু প্রতিটা ত্রয়ীতে কিন্তু তিনটে উপাদান ছিল। ওকে, দেখে নাও, এই যে প্রথমে ছিল লিথিয়াম আর লাস্টে যে পটাশিয়াম, এবং তাদের যে মিন ওটা 7 + 39/2 সমান হচ্ছে 23। ক্লিয়ার করতে পেরেছি? তো এইভাবে কিন্তু বিষয়টাকে করানো হয়েছে। তাহলে কি কি ট্রায়াড ছিল দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপরে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই তিনের করে সেট ছিল। এখানে তিনটে সেট, এখানে তিনটে সেট, আর এখানে তিনটে সেট, এইরকম তিনটে করে কিন্তু সেট আমাদের এখানে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। খুব ভালো একটা প্রশ্ন, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রশ্ন দিয়েছে। সিরিজে সংযুক্ত R1 এবং R2
দুটি প্রতিরোধক, প্রতিরোধক মানে রোধের কথাই বলেছে আর কি, প্রতিরোধক মানে রোধের কথাই বলেছে, অসুবিধার কিছু নেই। কি বলেছে দেখো, সিরিজে সংযুক্ত R1 এবং R2 দুটি প্রতিরোধকের নেট রোধ কত দিয়েছে, না নেট রোধ হচ্ছে 8 ওহম, সমান্তরালে তাদের নেট রোধ যথাক্রমে 2 ওহম। তাহলে আচ্ছা এটা 8 ওহম নাকি 4 ওহম, আচ্ছা 1 মিনিট দেখে নি, হ্যাঁ 8 ওহম, কারণ এগুলো ইংলিশে রয়েছে। 8 ওহম এবং সমান্তরালে তাদের নেট রোধ 2 ওহম, পৃথক প্রতিরোধের মান যথাক্রমে। দেখো আমাকে একটা কথা বলো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, R ইকুয়াল টু হয় R1 প্লাস R2, আর যদি আমাকে এটা সমান্তরাল বলছে, এটা শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। আর সমান্তরাল সমবায় কি হয়, না সমান্তরাল সমবায় যেটা হয় 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2, দ্যাট মিনস আমরা বলতে পারি কি R2 প্লাস R1 ডিভাইডেড বাই R1 ইন্টু R2, বা R ইকুয়াল টু কি বলতে পারি, বলতে পারি R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R2 প্লাস R1। এটা হচ্ছে R প্যারালাল, এটা হচ্ছে R সিরিজ। এইটাতে করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে, একই না, এটাতে করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। এবার তোমাকে R1 কত দিয়েছে ভাই 8 ওহম, আর R2 কত দিয়েছে ভাই 2 ওহম, এই দুটো দিয়ে দিয়েছে, R1 ইকুয়াল টু 8 ওহম, R2 ইকুয়াল টু 2 ওহম। তাহলে আমি যদি এখানে করি ফেলি, আমি যদি এখানে করি যে সরি এটা আমি ভুল বললাম, এটা তোমাকে বলেছে যে কি বলেছে, বলেছে কোন কোন রোধগুলো যোগ করব যার ফলে কি হবে, না যার ফলে সিরিজে সংযুক্ত R1 R2 যথাক্রমে সিরিজে যুক্ত হলে কত হবে 8 ওহম, আর সমান্তরালে কত হবে 2 ওহম হবে। তার মানে এই ভ্যালুটা 2 ওহম আসবে, এই ভ্যালুটা 8 ওহম। দেখো 8 প্লাস 0, 8 প্লাস 0 তো হবে না, কারণ এখানে 1/0 তখন হবে না। এটা 4 এবং 4, দেখো ভালো করে দেখো, 4 ইন্টু 4, 4 4 16, আর 4 যুক্ত 4 8, তার মানে 8 2 16, হ্যাঁ এখানটা 2 হবে, আর এখানটাও 4 যুক্ত 4 8 হবে। তো আমরা অপশন 2 টাকে কিন্তু সঠিক করবো। কিন্তু 6 আর 2 দিয়ে দেখো, 6 আর 2, 6 2 12, আর 6 যুক্ত 2 8, 12/8 করলে কিন্তু 2 হবে না। 2 আর 6 দিয়েও সেম কেস, কিন্তু এটা তো 8 হবে, 6 যুক্ত 2 করলে তো 8 হবে, বাট প্যারালালের ক্ষেত্রে 2 হচ্ছে না, প্যারালালের ক্ষেত্রে 2 হচ্ছে 4 ওহম এবং 4 ওহম নিলে। তুমি দেখে নাও আরপি করে, 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4 করলে কত হবে 16/8, 8 2 16, তাহলে 2 ওহম যেটা আমার দিয়েছে, প্যারালাল হবে কত, প্যারালাল হবে 2 ওহম, আর সিরিজ হবে কত 8 ওহম। ক্লিয়ার করতে পেরেছি আমি, ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকের কাছে, ওকে। চলো পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। একটা অবতল আয়নার জন্য অসীমে স্থাপিত একটি বস্তুর জন্য চিত্রের অবস্থান। দেখো এই একটা মনে করো আমার অবতল আয়না, এই একটা অবতল আয়না, তাহলে এই যে আমার একটা অবতল আয়না, কেন অবতল আয়না, কারণ রিফ্লেক্টিং সারফেস যেটা, অর্থাৎ যেদিকে প্রতিফলন হবে এই দিকটায় প্রতিফলন হবে। তাহলে এই যে রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেসটা কার্ভ মানে অবতল, যেহেতু রিফ্লেক্টিং সারফেসটা অবতল তাই এটাকে অবতল আয়না বলা হয়ে থাকে। এবার দেখো এর এখানে কি রয়েছে, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, আর এখানে রয়েছে কি ফোকাস বা হচ্ছে ফোকাস রয়েছে। তাহলে আমার যদি অসীমে একটা বস্তু থাকে, অসীমে যদি একটা মনে করো বস্তু থাকে, সেই বস্তু থেকে যখন রেটা আসবে তখন কি আসবে, প্যারালাল আসবে। তখন কিভাবে আসবে, প্যারালাল আসবে। আর প্যারালাল যখন আসবে, প্যারালাল এসে কোথায় যাবে, না ফোকাসে মিলিত হবে, সরি ফোকাসে মিলিত হবে। প্যারালাল এসে কোথায় যাবে, না এই যে ফোকাস, এই ফোকাস পয়েন্টে কিন্তু আমার মিলিত হবে, এই ফোকাস পয়েন্টে কিন্তু আমার মিলিত হবে, এই ফোকাস পয়েন্টে মিলিত হবে, ঠিক আছে, এই ফোকাস পয়েন্টে কিন্তু মিলিত হবে, এইভাবে কিন্তু রেটা প্যারালাল আসবে। তার মানে এইখানে যে প্রতিবিম্বটা হবে সেটা কোথায় মিলিত হবে, সেটা ফোকাসে মিলিত হবে। তাহলে অবতল আয়নার জন্য অসীমে স্থাপিত একটি বস্তুর জন্য চিত্রের অবস্থান কি হবে, ফোকাস। এবং এটা যদি আমি প্রতিবিম্বের প্রকৃতি জানতে চাই কি হবে, না প্রথমত হবে ছোট, ছোট আকারের প্রতিবিম্ব বা একদম ডিমিনিশ সাইজ। তারপরে কি হবে অবশীর্ষ, অবশীর্ষ মানে উল্টানো অবশীর্ষ, এবং হচ্ছে সদ প্রতিবিম্ব। সদ প্রতিবিম্ব কখন হয়, বা রিয়েল ইমেজ, সদ প্রতিবিম্ব বা কি বলি আমরা রিয়েল ইমেজ কখন হয়, না যখন দুটো বিন্দু, দুটো রে মিলিত হয়, দুটো রে একটা বিন্দুতে মিলিত হয় তখন সদ প্রতিবিম্ব হয়। আর যখন দুটো রে মিলিত হবে না, মনে হবে যে অপসৃত হচ্ছে, তখন তাকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। ওকে ফাইন, চলো ভেরি গুড, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। যদি আলোর সমান্তরাল রশ্মি, যদি আলোর সমান্তরাল রশ্মি একটি অবতল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল না হয়, তাহলে এই ধরনের রশ্মি, খুব ভালো প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মনে করো আমার একটা অবতল দর্পণ রয়েছে, ভালো করে বুঝবে। এবার অবতল দর্পণে আমি কি জানি, অবতল দর্পণে আমি এটা জানি যে যদি কোনো রশ্মি, এটা কি, এইটা কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস,
প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার। তাহলে আমরা যদি জানি যে এই যে প্রধান অক্ষটার সঙ্গে যদি কোনো রে প্যারালালি আসে, মনে করো এই একটা রে আসছে, এই একটা রে আসছে প্যারালাল, দুটো রেও প্যারালাল আর প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল, তিনটেই প্যারালাল, তিনটে কে প্রধান অক্ষ আর দুটো রে, তিনজন একে অপরের সাথে প্যারালাল, তাহলে এরা কোথায় মিলিত হবে না? তাহলে এরা আমরা প্রত্যেকে জানি এরা ফোকাসে মিলিত হবে, হ্যাঁ কি না? কিন্তু আমাকে প্রশ্নে বলেছে যে দুটো রে তো প্যারালাল, ভালো করে বুঝবে তখন ডায়াগ্রামটা কিরকম হবে, দুটো রে তো প্যারালাল বাট সেটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল নয়। মনে করো এইরকম রেটা আসছে, তাহলে এইরকম যখন আসবে দুটো রে তো প্যারালাল বাট সেটা প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল নয়, ভালো করে বুঝবে। এইরকম একটা রে আসছে আর এইরকম একটা রে আসছে, তাহলে এরা কি হবে না, এরা এই জায়গাটা মিলিত হবে, এই জায়গাটা মিলিত হবে। তাহলে এই জায়গাটা কোনটা, বক্রতা কেন্দ্র না? বক্রতা কেন্দ্রে মিলিত হতে গেলে কি হতে হবে, বক্রতা কেন্দ্রে মিলিত হতে গেলে এদিক দিয়ে যেতে হবে, একটা রশ্মিকে ফোকাস দিয়ে যেতে হবে, কিন্তু হয়নি। অসীমে তো হবেই না, অসীমে যেতে গেলে ফোকাস দিয়ে যেতে হবে, আর পোলে তো হবে না। তাহলে কোথায় হবে দেখো, এই যে ফোকাস বরাবর একটা প্লেন থাকে, এটাকে আমরা ফোকাল প্লেন বলি। প্লেন মানে কি না, প্রধান অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার, প্রধান অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার, দেখো এটা প্রধান অক্ষ, এর সঙ্গে পারপেন্ডিকুলার যে প্লেন যেটা ফোকাস বরাবর থাকবে, যে তাহলে আমরা দেখবো ভালো করে বুঝবে, যদি তিনটে প্যারালাল হয়, তিনটে কি কি না, প্রধান অক্ষ আর দুটো রে, এই তিনটে যদি প্যারালাল হয় তাহলে সেটা ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। কিন্তু যদি দুটো রে যদি প্যারালাল হয় বাট সেটা প্রধান অক্ষের সাথে যদি নট প্যারালাল হয়, তাহলে সেটা প্রতিফলিত হবে ফোকাল প্লেনে, মানে ফোকাস বিন্দুতে মিলিত না হয়ে ওই সোজাই ফোকাল প্লেন। মানে কি, মনে করো আমি যদি 3D স্ট্রাকচারে দেখাই, মনে করো এইটা প্রধান অক্ষ আর এইটা মনে করো আমার হচ্ছে, এইটা মনে করো আমার হচ্ছে অবতল দর্পণ, সরি এইটা হচ্ছে মনে করো অবতল দর্পণ। তাহলে এই যদি অবতল দর্পণ এবং এই যদি অবতল দর্পণ এবং আমার হচ্ছে ইয়ে হয়, প্রধান অক্ষ হয়, তাহলে আমার দেখো ভালো করে বুঝবে, এই ফোকাসটা বরাবর যে এই যে প্লেনটা, এখানে 3D স্ট্রাকচার কল্পনা করো, এইখানে প্লেনে যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, এই প্লেনের যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। তো এখানে সঠিক উত্তর হবে প্রধান ফোকাল প্লেন, সঠিক উত্তর কি হবে, ফোকাল প্লেনে মিলিত হবে। তাহলে ফোকাল প্লেনটা কি না, ফোকাল প্লেনটা হচ্ছে আমাদের ফোকাস বরাবর প্রধান অক্ষের পারপেন্ডিকুলার যে প্লেনটা, তাকে আমরা বলি ফোকাল প্লেন। পরবর্তী প্রশ্ন চলে যাব, প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা একটা কথা বুঝে নাও, দেখো ভালো করে দেখবে, আমাদের যখন কোনো একটা রে ডাইরেক্ট যখন আসে তখন সেটা কি হয় না, প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যাচ্ছে, কখন না, যখন এটা প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল আসছে। ভালো করে বলছো, এটা অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে যখন কোনো একটা রে প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল আসবে তখন সেটা ফোকাস দিয়ে যাবে, বা যখন কোনো একটা রে ফোকাস দিয়ে যাবে তখন সেটা প্রধান অক্ষের প্যারালাল হবে, এই দুটো তো আমরা জানি। বা যখন কোনো একটা রে বক্রতা কেন্দ্র দিয়ে আসবে তখন সেটা পুনরায় বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে এলে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যায়। বা কোনো একটা রে যদি মেরুতে এসে আপতিত হয়, মানে একদম মেরুতে, তাহলে সেটা মেরু বরাবরই চলে যাবে, মানে জাস্ট একই রাস্তা দিয়ে, মানে অপোজিট ডিরেকশনে চলে যাবে, এই যে এই রকম যাবে। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো বলেছে, এখানে বলেছে দুটো রে প্যারালাল বাট প্রধান অক্ষের সঙ্গে নট প্যারালাল, তখন হবে ফোকাল প্লেন। ওকে, চলো এবার বলেছে কি, এবারে বলেছে যে রোধের একক কি, রোধের একক, রোধের একক কি হবে, অ্যাম্পিয়ার, কুলম, ওহম নাকি ভোল্ট? রোধের ইউনিট জানতে চেয়েছে, রোধের ইউনিট কি হবে, অ্যাম্পিয়ার, কুলম, ওহম নাকি ভোল্ট? দেখো রোধের ইউনিট হচ্ছে ওহম, বা আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আই। আর ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইকুয়াল টু লিখতে পারি ভি বাই আই, বা আর ইকুয়াল টু লিখতে পারি ভোল্ট, ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্ট ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, বা যেটাকে আমরা ওহম লিখতে পারি, ভোল্ট ডিভাইড বাই অ্যাম্পিয়ার, বা আমরা ওহম লিখতে পারি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, কি বলবো, বলেছে নিচের কোন বিবৃতিটি ভুল, ধাতুগুলির অক্সাইড, ধাতুর অক্সাইড গুলি ক্ষারীয়। দেখো ধাতব যে অক্সাইড গুলো, ধাতব অক্সাইড কোনগুলো, কোন বিবৃতি ভুল বলেছে, ভুল ভুল, ভালো করে খেয়াল করবে। ধাতব অক্সাইড মানে কি, মনে করো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড মানে কি তোমরা কি জানো, চুন, চুন জানো, তাহলে চুন কি ক্ষার না অ্যাসিড, অবশ্যই ক্ষার। তাহলে ধাতব অক্সাইড গুলো ডেফিনেটলি কি হয়, ক্ষারীয় হয়। আর অধাতব অক্সাইড গুলো, অধাতব অক্সাইড মানে কি, যেমন মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক। তাহলে এই যে অধাতব অক্সাইড গুলো হচ্ছে অ্যাসিডিক হয় আর ধাতব অক্সাইড গুলো ক্ষারীয় হয়, এটা একদম ঠিক, এটা একদম ঠিকঠাক রয়েছে। ধাতুগুলির অক্সাইড গুলো অম্লীয় না, এটা কিন্তু ভুল রয়েছে। অধাতুগুলি প্রকৃতিতে ইলেকট্রোনেগেটিভ, ভালো করে দেখো, মনে করো আমি বললাম যে ধরে নাও নাইট্রোজেন, নাইট্রোজেন কি
নাইট্রোজেন একটা অধাতু, বা আমি ধরে নাও সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কি? ক্লোরিন একটা অধাতু। আবার মনে করো সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু, তাহলে সোডিয়ামের যে অ্যাটমিক নাম্বার কত বলো? 11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 যদি হয়, আমি যদি ইলেকট্রন বিন্যাস করে, তাহলে 2, 8 আর 1, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, কি হবে না 2, 8 এবং হচ্ছে আমরা বলতে পারি 2, 8, 1। 1 মিনিট, তাহলে 2, 8, 1 যদি হয়, 2, 8, 1 যদি হয়, আমরা কি বলতে পারি যে একটা ইলেকট্রন সে ছাড়বে। তাহলে একটা ইলেকট্রন ছাড়লে কি হবে? ইলেকট্রো পজিটিভ হবে, Na+ তৈরি হবে, তাই না? তার মানে ধাতুগুলো কি হয়? ইলেকট্রো পজিটিভ হয়। ধাতুগুলো ইলেকট্রো পজিটিভ, ঠিকঠাকই রয়েছে দ্বিতীয়টা। আর অধাতুগুলো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17, 2, 8, 7 এ কি করবে? একটা ইলেকট্রন নেবে, নিয়ে কি করবে? Cl-। তার মানে অধাতুগুলো ইলেকট্রোনেগেটিভ হয়, এটাও ঠিক, তার মানে এটা ঠিকঠাকই রয়েছে। শুধুমাত্র কে ভুল? শুধুমাত্র খ বা বি, তার মানে শুধুমাত্র বি ভুল। সো বি উইল বি রাইট অ্যান্সার। সব সময় প্রশ্নটাকে একটু ভালো করে পড়বে। যারা বলো না স্যার আমার 1 নাম্বারের জন্য সিলেকশন হয়নি, স্যার আমার 0 এর জন্য সিলেকশন হয়, তাদের কিন্তু এই জায়গাগুলো একটু খেয়াল করবে যে কোন জায়গাটায় ভুল হচ্ছে। যে ভুল বা ঠিক এই জায়গাগুলো যখন বলে তোমার কিন্তু ভুল হয়ে যায়। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, নিচের কোনটি যৌনবাহিত রোগ আমাদের ইমিউন সিস্টেমকে, এটা আমি আগেও বলেছিলাম যে আমাদের যে লিম্ফোসাইট, সেই লিম্ফোসাইটকে টার্গেট করে, টি লিম্ফোসাইটকে টার্গেট করে, কে? HIV এইডস, এটা টার্গেট করে আমাদের টি লিম্ফোসাইটকে। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, নিচের কোন প্রাণীটি প্রতিটি চক্রের সময় 2 বার হৃৎপিণ্ডে রক্ত যায়, অর্থাৎ 2 টাইম সার্কুলেশন হয়। ভালো করে খেয়াল করে, আমি তোমাদের হৃৎপিণ্ড একটু বলে দিই। দেখো আমি 3 টাইপের হৃৎপিণ্ডের কথা বলবো, একটা হচ্ছে মাছের, একটা হচ্ছে ফিশ, একটা হচ্ছে মনে করো অ্যামফিবিয়া বা রেপটাইলস, আর একটা হচ্ছে কার? আর একটা হচ্ছে ম্যামেলস, ঠিক আছে, বা পাখি, ম্যামেলস, এদের ভালো করে খেয়াল করবে। দেখো একটা কথা যদি মনে রাখবে, আমাদের দুটো টাইপের সার্কুলেশন হয়। একটা কি? একটা হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন বা একমুখী পরিবহন, আর একটা ডাবল সার্কুলেশন বা দ্বিমুখী পরিবহন। কি হয় স্যার? ভালো করে খেয়াল করো, আমাদের হার্টে দেখবে, আমাদের যখন হার্ট দেখবে, আমাদের হার্ট বা যদি তুমি বলো যে পাখিদের হার্ট, পাখিদের হৃৎপিণ্ড, তাহলে কি হয় না দুটো ভেন্ট্রিকেল দুটো নিলয় থাকে, দুটো ভেন্ট্রিকেল দুটো নিলয়। এদিকে কি হয় না, এদিকে এইদিকে যে হার্টের যে বাম দিকটা বা লেফট পোর্শনটা, এই লেফট পোর্শনে অক্সিজেন যুক্ত রক্ত থাকে, যেটা পাম্প হয়, ফুসফুস থেকে এলো, এসে এখানে এলো, ভেন্ট্রিকেল এলো, দিয়ে হচ্ছে সারা শরীরে ছড়িয়ে গেল। আর রাইট পোর্শনে কি হয়, এই যে রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেল, এখানে কি হয় না, এখানে মূলত CO2 যুক্ত যে ব্লাড তাদেরকে নিয়ে কারবার করা হয়। ওটা CO2 যুক্ত ব্লাডটা প্রথমে আর্ট্রিয়ামে এলো, দিয়ে সেটা পালমোনারি যে আর্টারি, সেই পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে চলে গেল, ফুসফুস থেকে O2 এলো, O2 আবার এখানে লেফট ভেন্ট্রিকেলে এলো, দিয়ে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ো। অর্থাৎ দুবার ব্লাড এন্ট্রি হচ্ছে। একবার কখন হচ্ছে না, যখন CO2 যুক্ত ব্লাড ঢুকছে, আবার এদিক দিয়ে কিন্তু O2 যুক্ত ব্লাড ঢুকছে। তো এই যে সার্কুলেশনটা হচ্ছে, এই সার্কুলেশনটাকে বলা হয় ডাবল সার্কুলেশন। কি বলা হয়? ডাবল সার্কুলেশন বা 2 বার ব্লাড ঢোকে। এটা পাখির ক্ষেত্রে হয়, এটা স্তন্যপায়ীর ক্ষেত্রে হয়, এবং এটা কিছু রেপটাইলস এর ক্ষেত্রে হয়, যেমন ক্রোকোডাইলের হার্টটা কিন্তু 4টা চেম্বার রয়েছে, বাট বাদ বাকি রেপটাইলস এর আবার 3টে চেম্বার, যেখানে আবার অক্সিজেন যুক্ত ব্লাড এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড মিক্স হয়। ওকে, কিন্তু দেখো মাছেদের কি হয়, মাছেদের দেখো এইরকম, মাছেদের হার্টটাকে বলা ভেনাস হার্ট। কেন না, মাছেদের কি হয়, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত, সেইটাকে হার্টটা পাম্প করে কোথায় পাঠিয়ে দেয়? গিলে পাঠিয়ে দেয়, মানে ফুলকা। এবার ফুলকায় কি হয়, এটা হচ্ছে O2টা ঢুকে যায়, O2 ঢুকে গিয়ে আবার এটা কোথায় চলে আসে না, বিভিন্ন সিস্টেম ক্যাপিলারিতে যায়, সেখানে আবার হচ্ছে তোমার CO2 যুক্ত তৈরি হয়ে যায়। সিস্টেম ক্যাপিলারিতে গেলে কি হবে, ওখানে O2টাকে নিয়ে নেবে, CO2 গুলো ব্লাডের মধ্যে ভরে দেবে, সেই CO2 যুক্ত ব্লাডটাকে আবার পাম্প করে পাঠিয়ে দেবে গিলে। ঠিক আছে, অর্থাৎ একবারই ব্লাড প্রবেশ করছে। এই জন্য মাছেদের যে হার্টটাকে ভেনাস হার্ট বলা হয় বা দূষিত হার্ট বলা হয়। কেন? কারণ এর হার্টে কোন রকম কিন্তু O2 যুক্ত ব্লাড প্রবেশ করে না, O2 যুক্ত ব্লাডটা এমনি সার্কুলেশন দিয়ে যায়, আর CO2 যুক্ত ব্লাডটা কেবলমাত্র হার্ট পাম্প করে গিলে পাঠিয়ে দেয়। যেমন আমাদের হার্ট কি করে, আমাদের হার্ট দুটো কাজ করে, এক CO2 যুক্ত ব্লাডকে ফুসফুসে পাম্প করে, আবার ফুসফুস থেকে O2 যুক্ত ব্লাডটা নিয়ে এসে সেটা আবার পুরো শরীরে পাম্প করে, দুটো জিনিস হয়। কিন্তু মাছের যে হার্ট রয়েছে, সেই মাছের হার্টে কিন্তু একটা হয়।
শুধুমাত্র CO2 হয়। ক্লিয়ার করতে পেরেছি? হার্ট নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এবার এবার দেখো, যদি আমি অ্যাম্ফিবিয়ান বা রেপটাইলস দেখি, অ্যাম্ফিবিয়ান বা রেপটাইলস এর ক্ষেত্রে কি হবে না, অ্যাম্ফিবিয়ান বা রেপটাইলস এর ক্ষেত্রে দেখো, এদের রাইট আর্ট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেল থাকে। এদের কি হয় না, এদের রাইট আর্ট্রিয়াম থেকে বডিতে, মানে বডি থেকে রাইট আর্ট্রিয়ামে দূষিত ব্লাডটা যাচ্ছে। ওকে, আবার এই যে এই দূষিত ব্লাডটা কি হচ্ছে, এখানে চলে আসছে, এখানে ভেন্ট্রিকেলে চলে আসছে। আবার এই ভেন্ট্রিকেলে চলে আসছে, ভেন্ট্রিকেল থেকে এটা কিসে যাচ্ছে, লাংসে যাচ্ছে। কারণ এটা তো অর্ধেক থাকে, মানে হাফ থাকে, এই চেম্বারটা তো হাফ 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 ডিভাইড থাকে। আমরা যেমন ফুল সেপারেট থাকে, এটা হাফ সেপারেট থাকে। আবার কি হয় না, এখান থেকে চলে এলো, এখান থেকে লাংসে গেল, আবার লাংস থেকে যে O2 যুক্ত ব্লাডটা আবার এই চেম্বারটা এলো, আবার এখান থেকে ব্লাডটা নিচে চলে এলো, আবার এখান থেকে বডিতে এলো। এবার তুমি বলবে স্যার এখানে তো O2 CO2 মিক্স হয়ে যাচ্ছে। দেখো, যেহেতু হাফ চেম্বারটাকে হাফ ভাগ করা থাকে না, এগুলো অনেকে বুঝতে পারো না। যেহেতু চেম্বারটাকে মানে নিচের চেম্বারটাকে হাফ ভাগ করা থাকে, অল্প কিছু মিক্স হয়, যেটা আমাদের মানে যেটা তাদের অসুবিধা হয়। এবার তুমি বলবে যে স্যার এদের তো মিক্স, আমাদের কেন তাহলে পাম্পটা দরকার হচ্ছে? এদের পাম্পটা তো দরকার হচ্ছে না, তাহলে আমাদের কেন পাম্পটা দরকার হচ্ছে? দেখো, একটা কথা বলি, আমাদের পাম্পটা এই কারণে দরকার হচ্ছে কারণ আমাদের অ্যাক্টিভিটি বেশি করতে হয়। দেখে মাছ তো জলে স্থির থাকে বা একটুখানি ছোটে, ফলে ওর দেহে যে পরিমাণ, বা ওর দেহটাও ছোট, ফলে ওর দেহে যে পরিমাণ সার্কুলেশন হবে ও কিন্তু নর্মালি করতে পারবে। কিন্তু আমাদের দেহে সার্কুলেশন যদি হার্ট না থাকতো, হার্ট যদি পাম্প না করতো, তাহলে আমি বলেছিলাম না প্রায় 3-4 বছর লেগে যেত শুধু মাথা থেকে পা পর্যন্ত রক্ত পৌঁছতে, যেটা এনসিআরটি বইতে রয়েছে। তো এটাই হচ্ছে তোমাদের কিন্তু হার্টের বিষয়টা। ক্লিয়ার করতে পেরেছি? প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? 2বার হৃৎপিণ্ডে রক্ত যায়। মাছ থাকলে কেটে দাও, মাছ থাকলে কেটে যাও। মাছের দেহে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সার্কুলেশন আমরা দেখতে পাই। স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ। সরীসৃপ আমরা কি কারণে করব না, সরীসৃপেরও কিন্তু ডাবল সার্কুলেশন হয়। দেখো, এই যে এই তো 2বার সার্কুলেশন হচ্ছে, O2 ও ঢুকছে, CO2 ঢুকছে। বা এটাকে আমরা অনেক সময় হাফ সার্কুলেশনও বলি, হাফ ডাবল সার্কুলেশনও বলি, বা ডাবল সার্কুলেশন বলা হয়। কারণ সরীসৃপের ক্ষেত্রে আমরা ক্রোকোডাইল দেখতে পাই। এই ক্রোকোডাইলের কি হয় না, ক্রোকোডাইলের কিন্তু 4 চেম্বার হার্ট থাকে। ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রঙের রশ্মি প্রিজমের সর্বোচ্চ বিচ্যুতি দেখায়? দেখো, একটা প্রিজম রয়েছে মনে করো, এই প্রিজমে কি হচ্ছে, সাদা আলো যাচ্ছে, একদম প্রথমে কি হচ্ছে, লাল, এখানে কি হচ্ছে, বেগুনি, একদম লাস্টে কি হচ্ছে, বেগুনি, বেনিয়া, এখানে থাকবে নীল। তার মানে কি থাকবে, ভায়োলেট থাকবে, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। মনে রাখবে নিচ থেকে ওপরের দিকে সব থেকে বেশি বিচ্যুতি হচ্ছে ভায়োলেট, তারপরে ইন্ডিগো, তারপর ব্লু, তারপর গ্রিন, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ, তারপর রেড। মানে রেডটা হচ্ছে সব থেকে কম ডেভিয়েটেড হচ্ছে। আর সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, ওপর থেকে নিচে। মানে কি, সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে রেড, তারপর তরঙ্গ দৈর্ঘ্য বেশি অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপর গ্রিন, তারপর ব্লু, তারপর ইন্ডিগো, তারপর ভায়োলেট। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু মনে করো ভায়োলেট দিল না, যে কার সর্বোচ্চ বিচ্যুতি, ভায়োলেট না দিয়ে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো দিল, তখন উত্তর হবে ইন্ডিগো। তাই এই পুরোটা মনে রাখবে যে নিচ থেকে ওপরের দিকে গেলে বিচ্যুতি হ্রাস পায়। সব থেকে কম বিচ্যুতির আলো লাল আলোর, আর সব থেকে বেশি বিচ্যুতি হচ্ছে ভায়োলেটের বা বেগুনি আলোর। আর ওপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। ওকে, তাহলে এখানে ভায়োলেট উইল বি ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব, মহিলাদের জরায়ুর প্রাচীর বিকাশমান নিষিক্ত ডিম্বাণু গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করে নিষেক নালা জরায়ুর দেয়ালে ঘন আস্তরণ ভেঙে যায়। এটাকে কি বলে, মিনস্ট্রুয়েশন বলা হয়, মিনস্ট্রুয়েশন, পিরিয়ডস বলা হয় যেটাকে। প্রত্যেক মাসে যে পিরিয়ডস হয় সেই পিরিয়ড, অর্থাৎ ব্লাড ওই স্তরটাকে ভেঙে নিয়ে চলে আসে। কারণ ও রেডি ছিল জরায়ুটা কিসের জন্য, যে বোধহয় নিষেক হবে, আর নিষেক হলে কি হবে না, নিষেক হলে জাইগোট হবে, জাইগোটটা জরায়ুর মধ্যে আসবে। নিষেকটা কোথায় হয়, নিষেকটা হয় ফ্যালোপিয়ান টিউবে বা ডিম্ব নালী বলা যায়, ফ্যালোপিয়ান টিউব। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এখানে ডিম্বাণু থাকে আর শুক্রাণু এই পর্যন্ত যায়, যে নিষেক করে, নিষেক হওয়ার পর এটা এখানে নেমে আসে। কিন্তু যখন নিষেক হলো না 1 মান্থ পর, তখন কি হলো, জরায়ুর দেওয়ালটা ভেঙে ব্লাড আকারে নিচে চলে আসে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, নিচের কোনটি রাতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং একটি মধ্যবর্তী যৌগ প্রস্তুত করে রাখে, যা দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত শক্তি দ্বারা কাজ করে? কেন হয় না, কারণ যেহেতু প্রচন্ড পরিমাণ হার্স একটা সিচুয়েশন থাকে, কঠিন সিচুয়েশন, তো জেরোফাইট উদ্ভিদ যারা হয়, মরুভূমি বা জঙ্গল উদ্ভিদ যারা হয়, তারা কিন্তু এইভাবে করে যে রাত্রিবেলা কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে একটা মধ্যবর্তী যৌগ, মানে কঠিন যৌগটা বানিয়ে রাখে। ঠিক দিনের বেলা যখনই ক্লোরোফিল, মানে যখনই সূর্যালোকটা উঠবে, তখন শোষিত শক্তি দ্বারা কিন্তু সে ক্লোরোফিল, মানে দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত শক্তি দ্বারা কাজ করে। ঠিক আছে, চলো এখানে দেখো, এটা আমাদের কিন্তু এনসিআরটি খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। কোথায় না, জাঙ্গল উদ্ভিদ সমূহ রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং একটি অন্তর্বর্তী যৌগ তৈরি করে, যার উপর দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি কাজ করে এবং দিয়ে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়।
অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা কি জানি সালোক সংশ্লেষের সময় তো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হয়, কিন্তু জঙ্গল উদ্ভিদ কি করে রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রাখে, যেটা যৌগ প্রস্তুত করে রাখে, দিনের বেলা ক্লোরোফিলের সহায়তা যখন সূর্যালোক নিচ্ছে তখন সেখানে কিন্তু তার সালোক সংশ্লেষ হয়ে যায়। ঠিক আছে, এবং সেটা কি হচ্ছে 6CO2 প্লাস 12H2O, ক্লোরোফিল এবং সূর্যালোক থেকে কি হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন এবং জল। ক্লিয়ার করতে পেরেছি। এবং ক্লোরোপ্লাস্টে কিন্তু এই ক্লোরোফিল রঞ্জকটা ক্লোরোপ্লাস্টে আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কার্বনের স্ফটিক? স্ফটিক মানে কি ক্রিস্টাল, ক্রিস্টালাইন অ্যালোট্রোপ নয়, ক্রিস্টালাইন অ্যালোট্রোপ মানে কি বহুরূপতা। কোন চ্যাপ্টার রয়েছে স্যার? আমাদের কার্বন এবং তার যৌগ সমূহ, যেটা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার, সেখানে রয়েছে। অ্যালোট্রোপকে আমরা দুভাগে ভাগ করব, ভালো করে দেখে নাও, পড়াচ্ছি। একটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম, একটা হচ্ছে অ্যামোরফাস। অ্যামোরফাস মানে গুঁড়ো গুঁড়ো পাউডার, মানে ধরলে ভেঙে যাবে, সেরকম পাউডার টাইপের হয়। ক্রিস্টালাইন করবো ডায়মন্ড, ডায়মন্ড একটা ক্রিস্টাল টাইপের দেখতে হয় না, ছোট নুন দানা যেমন একটা ক্রিস্টাল, নুন যেমন একটা ক্রিস্টাল। গ্রাফাইট, ফুলারিন, গ্রাফেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা কার্বনের রূপভেদ, যাদের রাসায়নিক ধর্ম একই, কারণ ভেতরে কার্বনই রয়েছে, কিন্তু বাইরের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা আলাদা, কারণ তাদের গঠন বন্ডেড, মানে গঠনটা আলাদা। প্রত্যেকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আলাদা হওয়ার জন্য তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আলাদা, বা ভৌত যে অবস্থাটা সেটা আলাদা। ডায়মন্ডকে আমরা চকচকে দেখছি, আবার গ্রাফাইটকে আমরা পাতলা দেখছি, পেন্সিলে গ্রাফাইট থাকে। ওকে, ফুলারিনকে আমরা গোল গোল ফুলারিন দেখতে পাচ্ছি। তো এইগুলো থাকে। তো এটা যে ক্রিস্টালাইন ফর্ম। আর অ্যামোরফাস হলো কোল, কয়লা, কয়লাও তো একটা কার্বন। কোক, চারকোল, চারকোল মানে যেটা আমরা ওই কাঠ পোড়ানোর পর যেটা পাই, চারকোল। গ্যাস কার্বন, ল্যাম্প ব্ল্যাক, এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যামোরফাস, মানে ধরে তুমি চিপে দিলে ওটা কিন্তু ভেঙে যাবে, কিন্তু ডায়মন্ডকে ধরে চিপে দিলে ভাঙবে? ভাঙবে না। সো এখানে সঠিক উত্তর হিসেবে কোক। বাদ বাকি সবগুলো কিন্তু স্ফটিক বা ক্রিস্টালাইন ফর্মেট। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, খুব ভালো প্রশ্ন, দেখো ভালো করে খেয়াল করবে প্রশ্নটা। একটি 12 ভোল্ট গাড়ির হেডলাইট ল্যাম্প 15 মিনিটের জন্য 3 অ্যাম্পিয়ার কারেন্ট টানে। এই সময় গাড়ি দ্বারা শক্তি স্থানান্তরিত, শক্তি কিলোওয়াট ঘন্টায় আনতে হবে তোমাকে। কি করে করবো স্যার? আচ্ছা, আমি কিলোওয়াট ঘন্টা মানে কি জানি? কিলোওয়াট ঘন্টা মানে আমি বলতে পারি কি ওয়াট ইন্টু ঘন্টা ডিভাইডেড বাই হাজার। কি 1 কিলোওয়াট ঘন্টা মানে কি বলতে পারি? 1 ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। বা আমি বলতে পারি যে 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার, হ্যাঁ কি না? তাহলে আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার করতে হবে। এইটা সমান হচ্ছে এত কিলোওয়াট ঘন্টা, এইটা সমান হচ্ছে এত কিলোওয়াট ঘন্টা আমাকে বেরোতে হবে। এবার আমাকে দিয়েছে এখানে কি ভোল্টেজ দিয়েছে কত? ভি ইকুয়াল টু 12 ভোল্ট, তাই না? ভি ইকুয়াল টু কত দিয়েছে? 12 ভোল্ট। আর আমাকে দিয়েছে টাইম কত দিয়েছে? 15 মিনিটস। আর আমাকে দিয়েছে আই ইকুয়াল টু কত? 3 অ্যাম্পিয়ার। প্রথমে যেটা কাজ হবে ওয়াট বের করা। ওয়াট মানে কি? তড়িৎ ক্ষমতা। ক্ষমতা কি করে বের করবো স্যার? না আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু, পি মানে ক্ষমতা, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। করে ফেলো, ভি কত? 12 ইন্টু আই 3, 12 3 36, 12 3 হচ্ছে 36, তাহলে 36 ওয়াট হচ্ছে আমার এখানটা ক্ষমতা বেরোলো। ওকে, এবার তুমি পেয়ে যাবো ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। হয় তুমি এই ওয়াটটাকে তুমি কিলোওয়াটে করে নিতে পারো, কারণ কিলোওয়াট করতে গেলে সেই 36 বাই হাজারই করতে হবে তোমাকে, কারণ 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। ওকে, সব থেকে ভালো এই ফর্মুলাটা করো। কি ওয়াটের জায়গায় বসাও 36 ইন্টু ঘন্টা, কারণ আমাকে মিনিটটাকে ঘন্টায় পরিণত করতে হবে। 15 ডিভাইডেড বাই 60, 60 আর ইন্টু হচ্ছে 1000, তাহলে এত কিলোওয়াট ঘন্টা। কত অ্যান্সার হবে? এখান থেকে করে ফেলো তুমি, এখান থেকে করে ফেলো তুমি, কত অ্যান্সার হয়? কি হবে? না আমরা করতে পারি স্যার, আমরা করতে পারি স্যার। কি করব? কাটাকুটি করব। দেখো কাটাকুটি সিম্পলি হবে। কি করে করবো স্যার কাটাকুটি? তা শূন্য কাটো, তুমি এটা কাটো, 6 6 36, 6 10 60, ঠিক আছে, 5 2 10, 5 3 15, 2 3 6, আমার কত হচ্ছে? 9 বাই 1000 হচ্ছে, 9 বাই 1000 মানে 0.009। কি হবে? 0.009 কিলোওয়াট ঘন্টা, 0.009 কিলোওয়াট ঘন্টা, অপশন নাম্বার 4। খুব ট্রিকি প্রশ্ন দিয়েছে, তো এই টাইপের ট্রিকি প্রশ্ন যারা করতে পারছো না তারা কিন্তু বুঝবে যে আগামী দিনে, দেখো এই বছর টেকনিশিয়ানটা তোমাদের সহজ প্রশ্ন করেছে, কিন্তু আগামী দিনে কঠিনও করতে পারে, ফলে তোমাকে সবটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। যারা ব্যাচ নিতে চাও, হিউজ সাকসেসফুল ব্যাচ রয়েছে বিগত বছরগুলি, মানে বিগত বছরগুলিতে প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট রয়েছে, নিতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করে ব্যাচগুলো দেখতে পারো। পরবর্তী প্রশ্ন আমি চলে যাচ্ছি, খুব ভালো প্রশ্ন। দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য কত? না দৈর্ঘ্য হচ্ছে এল, ক্রস সেকশন এ। ক্রস সেকশন মানে কোনটা? একটা তার মনে করো, এই তারের এইটা হচ্ছে ক্রস সেকশন, এইটা তারের যে বেধটা, তারটা কত মোটা, সেটা হচ্ছে ক্রস সেকশন। আর দৈর্ঘ্য হচ্ছে এটা, তুমি নিশ্চয়ই জানো দৈর্ঘ্য হচ্ছে এটা, এটা তারের।
তার রেজিস্ট্যান্স আর আছে, ক্রস সেকশন এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে যদি রেজিস্ট্যান্স আর উৎপন্ন করতে দৈর্ঘ্য 3 গুণ হয়। দেখো মনে করো আর ছিল, আর ইজ ইকুয়াল টু আমি কি জানি রো ইন্টু এল বাই এ। এবার একই উপাদানের কি হয়েছে না দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু 3l বাই এ। তাহলে এটাকে কত করতে হবে, এটাকে কত করতে হবে যে রেজিস্ট্যান্সটা একই থাকে। ক্রস সেকশন এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে যদি একই রেজিস্ট্যান্স উৎপন্ন করতে, দেখো 3l যদি হয়ে যায়, 3l যদি হয়ে যায় তাহলে আমাকে কি বলেছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, ব্যাপারটা আমার কথা বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন করতে হবে না, ক্ষেত্রফল কিন্তু আমাকে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে বলে, তাহলে ক্ষেত্রফল কি করতে হবে, ক্ষেত্রফল কিন্তু আমাকে 9 গুণ, 9 গুণ কি করতে হবে, 9 গুণ কিন্তু আমাকে বৃদ্ধি করতে হবে। কি করব, 9 গুণ বৃদ্ধি করব। দেখো দৈর্ঘ্য এল এবং ক্রস সেকশন এ, তাহলে দৈর্ঘ্য এ এবং যদি ক্রস সেকশন এ হয়, রেজিস্ট্যান্স আর রয়েছে, তাহলে ক্রস সেকশন এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে যদি রেজিস্ট্যান্স আর উৎপন্ন করতে দৈর্ঘ্য 3 গুণ করা হয়। দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে মানে এটা কি করতে হবে আমাকে, এটাকে এটাকে আমাকে 3 গুণ করতে হবে, তাহলে তো 3 3 কেটে আবার রো এল বাই এ থাকবে। কি বললাম মাথার মধ্যে ঢুকেছে, কি বললাম মাথার মধ্যে ঢুকেছে? ওকে, তাহলে আমাকে ক্রস বিভাগের যে এলাকা সেটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করতে হবে। তাহলে কি করতে হবে, 3 গুণ কিন্তু বৃদ্ধি করতে হবে। মাথায় ঢুকেছে? তাহলে আমার কি হবে, এই 3 3 কেটে আমার 8টা কিন্তু আরই থাকবে, যে 8টা পেয়েছিলাম সেই 8টা কিন্তু আরই থাকবে। অর্থাৎ এটা যদি আমি 3 গুণ বাড়াই সেটা কিন্তু আমাকে 3 গুণ কমাতে হবে। ওকে, এটা কিন্তু এর ক্ষেত্রফলের কি পরিবর্তন হয় বলেছে, রেডিয়াস কিন্তু বলেন, রেডিয়াস বললে এটা কিন্তু আলাদা অ্যান্সার হতো। ক্রস সেকশনের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, ক্ষেত্রফলের কথা বলেছে, ক্ষেত্রফল হলে 3 গুণ হওয়া উচিত, রেডিয়াস বললে কিন্তু 9 গুণ হতো। ঠিক আছে, কিন্তু যদি ক্ষেত্রফল বলেছে তাহলে ক্ষেত্রফল বললে কিন্তু 3 গুণই হবে। ওকে, ঠিক আছে, চলো ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে দেখো যে একজন ছাত্র একটি পরীক্ষা করে যেখানে সে অ্যালুমিনিয়াম সালফেট বা বেরিয়াম ক্লোরাইড যোগ করে, অ্যালুমিনিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড নিচের কোন বিক্রিয়াটি সঠিক। আচ্ছা বিক্রিয়া দেখো, দেখো অ্যালুমিনিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়াটা দুটোই যদি অ্যাকুয়াস ফরম্যাটে হয় মনে রাখবে সেটা কিন্তু আমার ডাবল ডিসপ্লেসমেন্ট হবে। কি হবে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে। ওকে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে। তাহলে আমাকে দেখো এখানে BaCl2, এবার আমার সমীকরণটা সমাধান করতে হবে। L2SO4 বিএ, বিএ উৎপন্ন হবে না, এই সমীকরণটাই ভুল রয়েছে। LCHL2 এটা উৎপন্ন হবে না, BaCl2 L2SO4 তাহলে কি হবে দেখো কেন না, কারণ এই যে BaCl2 Ba প্লাস Cl2 মাইনাস আর L2SO4 এই SO4 মাইনাস আর L2 প্লাস, তার মানে কি হবে BA প্লাস আর SO4, তাহলে BaSO4 তৈরি হবে, BaSO4 আর এদিকে কি তৈরি হবে না LCl2, ভালো করে বোঝো LCl2, LCl2 নয় LCl3 হবে এটা, ঠিক আছে LCl3 হবে কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড Cl3 হয়, আর BaSO4 এইটা গঠিত হবে। এবার এখানে তো ভুলভাল দিয়েছে, দেখো এবারে দেখো BaCl2 L2SO4 BaSO4 আর LCl3। আচ্ছা এইবার এটা কিন্তু আমার সমাধান করা নেই, 3Ba এখানটা 3Ba হওয়ার কথা হয়নি। পরেরটা দেখো 3Ba 3Ba, অ্যালুমিনিয়ামের দুটো, অ্যালুমিনিয়ামের দুটো, ক্লোরিনের 3টা, ক্লোরিনের দেখো এদিকে 6টা, হ্যাঁ ক্লোরিনের 3 আর এদিকে 2, হ্যাঁ ক্লোরিনের 6টা, দেখো ক্লোরিনের এখানে 6টা, বুঝতে পারছো? বি এর কটা রয়েছে দেখো উভয় পক্ষে, দেখো বি এর 3টে অ্যাটম রয়েছে, ক্লোরিনের দেখো 6টা অ্যাটম রয়েছে, এদিকে 2 ইন্টু 3 6 আর এদিকেও 6। এবার দেখো সালফার, সালফার কটা রয়েছে, সালফার দেখো 3টা রয়েছে, সালফার 3টা রয়েছে, এখানেও দেখো সালফার, এই যে সামনে 3 তার মানে সালফার 3টা রয়েছে। অক্সিজেন দেখো এখানেও 4 4 3 12টা রয়েছে, এখানেও দেখো অক্সিজেন 4 3 12টা রয়েছে, তাহলে অক্সিজেন 12টা একদম ঠিকঠাক রয়েছে। ওকে, ওকে, তার মানে দিস ইজ ইউর রাইট অ্যান্সার। এটা কি বিক্রিয়া, এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট বা দ্বিপ্রতিস্থাপন। পরবর্তী প্রশ্ন, আমরা উদ্ভিদের পুরু কোষ প্রাচীরের সঙ্গে এই ধরনের কোষ করে দেয়, উদ্ভিদের পুরু কোষ প্রাচীর, পুরু কোষ প্রাচীর কোনটা হয়, জটিল স্থায়ী কলা।
জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলাতে দেখতে পাবো মেরিস্টেমে দেখতে পাবো না, এপিডার্মিস দেখতে পাবো না, ফ্লোয়েম নাকি জাইলেম। এইটা হচ্ছে দেখো সঙ্গী কোষের মধ্যে দেখাচ্ছে কম্পোনেন্ট সেল, এই যে এইটা, এটা দেখতে পাচ্ছ তো, এইটা হচ্ছে কিন্তু আমার, এটা হচ্ছে কিন্তু আমার ফ্লোয়েমে দেখতে পাবো আমরা, ফ্লোয়েমে। পরবর্তী প্রশ্ন, মানুষের মধ্যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস মানে কি কাপের মতো একটা স্ট্রাকচার, গ্লোমেরুলাস বলা হয়। এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস কোথায় দেখতে পাবো আমরা? কিডনি দেখতে পাবো, মেনলি কিডনির মধ্যে যে নেফ্রন, কিডনির যে গঠনগত একক সেখানে দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমজাতীয় সিরিজ? সমজাতীয় সিরিজ মানে কি? যেখানে একই কার্যকরী মূলক থাকবে এবং তাদের যে রাসায়নিক বৈশিষ্ট্য, সেই রাসায়নিক বৈশিষ্ট্য কি থাকবে? রাসায়নিক বৈশিষ্ট্য সেম থাকবে, ঠিক আছে। বিভিন্ন কার্যকরী গোষ্ঠীর জন্য একই না, বিভিন্ন কার্যকরী মূলক মানে কি? যেমন মনে করো ওইচ একটা কার্যকরী মূলক, সি ডবল ওইচ একটা কার্যকরী মূলক, সিএইচও একটা কার্যকরী মূলক, সিও একটা কার্যকরী মূলক, কিটোন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যালকোহল, এইগুলো আর কি। একই সমজাতীয় সিরিজে সরাসরি বিভিন্ন কার্যকরী গোষ্ঠীর কারণে বিভিন্ন রাসায়নিক না, তাহলে সমজাতীয় সিরিজ কি করে হলো? সমজাতীয় সিরিজ একই সমজাতীয় সিরিজে সরাসরি বিভিন্ন কার্যকরী, একটি সমজাতীয় সিরিজ মানে একই কার্যকরী মূলক থাকবে বা একই কার্যকরী গোষ্ঠী থাকবে। একই কার্যকরী গোষ্ঠীর কারণে সমজাতীয় সিরিজে সরাসরি প্রায় একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। একই রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। পরবর্তী প্রশ্ন, 10টা থেকে 10টা আয়ন, ভালো প্রশ্ন এটা। আচ্ছা আমরা জারণ কাকে বলি গো? জারণ তাকে বলবো যদি আমি জারণ দুটো টাইপের জিনিসকে জারণ বলি। এক তো অক্সিজেন যুক্ত হওয়া বা হাইড্রোজেন বাদ হয়ে যাওয়া, সেটা তো জারণ। অথবা যখন গেন অফ ইলেকট্রন হয় তখন তাকে বলি কি? বিজারণ। গেন অফ ইলেকট্রন মানে কি? ইলেকট্রন গেন মানে কি? ইলেকট্রন গেন মানে সেটা কি হবে? নেগেটিভ হবে। ইলেকট্রন গেন মানে কি? নেগেটিভ আয়ন। তাহলে যখনই নেগেটিভ আয়ন গঠন করবে কেউ তখন সেটা বিজারণ হবে। আর লস অফ ইলেকট্রন, ইলেকট্রন যখন লস করবে মানে ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন সেটা কি হবে? পজিটিভ আয়ন। কারণ ইলেকট্রন বেরিয়ে যাবে মানে প্রোটনটা বেড়ে যাবে তার মধ্যে, আর ইলেকট্রন ঢোকা মানে ইলেকট্রনের চার্জটা বেড়ে যাবে, তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, পজিটিভ আয়ন হবে। তাহলে এই যে লস অফ ইলেকট্রন মানে কি? পজিটিভ আয়ন, এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে দেখো জেডেন কি হয়? জেডেন থেকে জেডেন টু প্লাস হয়। তার মানে কি? দুটো ইলেকট্রন বাইরে বেরিয়ে যাচ্ছে, প্লাস যখনই টু প্লাস হবে না তখন এটা হচ্ছে অক্সিডেশন মানে জারণ, এটা হ্রাস, এটা বিজারণ হবে। তাহলে 10টা থেকে 10টা আয়ন গঠন বা জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন গঠন কি হবে? বিজারণ। আবার কখনো যদি তুমি দেখো যে সেখানটা, এই দেখো সিউ টু প্লাস থেকে আবার সিউ হয়েছে, সিউ টু প্লাস থেকে সিউ মানে কি? মানে দুটো ইলেকট্রন সেখানে ঢুকেছে, সেখানে জয়েন হয়েছে, দুটো ইলেকট্রন জয়েন হওয়ার জন্যই তো সিউ টু প্লাসটা টু হয়ে গেল। আরে প্লাস টু মানে কি? দুটো প্রোটন এক্সট্রা ছিল, তাহলে দুটো ইলেকট্রন ঢোকার জন্যই না প্রোটন ইলেকট্রন মাইনাস হয়ে সেটা নিস্তরিত হয়েছে, বোঝা গেছে? তাহলে যে সিউ টু প্লাস থেকে সিউ মানে কি? মানে দুটো ইলেকট্রন ঢুকেছে, মানে গেন অফ টু ইলেকট্রন। এখানে গেন অফ টু ইলেকট্রন হচ্ছে, দুটো ইলেকট্রন ঢুকেছে, তার মানে কি? এটা বিজারণ। কি হবে? বিজারণ উইল বি রাইট অ্যান্সার হবে। মানে যখন এই যে সিউ টু প্লাস থেকে সিউ মানে বিজারণ, কিন্তু এখানে কি হবে? এখানে তো সঠিক উত্তর জারণ হবে। নিচের কোনটি ব্লিচিং পাউডারের সূত্র? CaOCl Cl2, দেখেই বুঝতে পারছো। ব্লিচিং পাউডার কিভাবে পাবো না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুনের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করা হয় তাহলে CaOCl2 এবং H2 পাওয়া যায়। মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভুল? আমাদের উচিত কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সুবিচারের হিসেবে ব্যবহার করা। একদম ঠিক কথা, কারণ বেশি ব্যবহার করলে বেশি CO2 আসবে, ফলে পরিবেশ প্রচুর দূষণ হবে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, জীবাশ্ম জ্বালানি, ঠিকঠাক। জীবাশ্ম জ্বালানি অক্ষয় সম্পদ। অক্ষয় মানে কি? প্রচুর পরিমাণে রয়েছে, হয় কি তাই? হয় না তো। তাহলে এটা কিন্তু লিমিটেড, ফলে এটা ভুল, এটা উইল বি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া। দেখো তোমাদের কিন্তু পিএইচ যে কালার গুলো, সেই পিএইচ এর কালার গুলো তোমাদের মনে রাখতে হয়। যে রেড মানে কি হবে? রেড মানে কিন্তু মনে রাখবে, রেড মানে কি হয় পিএইচ পেপারে? অ্যাসিড। ব্লু মানে কি হয়? ক্ষার। আবার একটু গ্রিনিশ মানে কি হয়? গ্রিনিশ মানে সেটা হচ্ছে কিন্তু পিএইচ 7 এর কাছাকাছি হবে। কি বললাম, মাথায় ঢুকেছে? তার মানে কি হবে? পিএইচ কাগজ হালকা নীল মানে কি? নীল মানে কিন্তু এটা হালকা বেস। মিল্ক অফ ম্যাগনেসিয়াম বেস। মিল্ক অফ ম্যাগনেসিয়াম আমরা কখন খাই? অ্যান্টাসিড হিসেবে খাই। এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা কেন খাই আমরা? এটা হচ্ছে হালকা বেস বা ক্ষার। এটা কখন খাই? এটা হচ্ছে আমাদের যখন একটা অ্যাসিড হয়ে যায়, এক্সট্রা অ্যাসিডকে রিমুভ করার জন্য কিন্তু আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম খাই। ওকে, সো দিস ইজ হালকা বেস। আমি একটু কালার গুলো দেখো, এই যে গ্রিনিশ, পরীক্ষায় গ্রিনিশ দিয়ে দেবে, তুমি তো নীলটা জানো আর লালটাও জানো, কারণ লাল হলে অ্যাসিড হবে আর নীল হলে, গাঢ় নীল হলে বেস হবে বা একদম হাই বেস হবে। কিন্তু তোমাকে যদি গ্রিনিশ দিয়ে দেয় তখন তুমি কি করবে? তখন তুমি বলবে যে স্যার পিএইচটা 7 বা নিউট্রাল,
আর পিএইচ এর ভ্যালু কত, কত থেকে কত, রেঞ্জটা কত, 0 থেকে 14 পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত। যদি বলে হলুদ টাইপের, তখন বুঝবে যে পিএইচটা বাড়ছে হালকা, মানে 5 থেকে 6 এর মধ্যে রয়েছে হলুদ। তাই এই কালার কম্বিনেশনটাকে ভালো করে মনে রাখবে, এটা কিন্তু এনসিইআরটি তে রয়েছে। অনেকের ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট করেছে বইটাকে, ফলে এই কালার কম্বিনেশন দেখতে পাওনি, কিন্তু কালারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে দেখবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। প্রত্যেককে বলবো, যাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলিকে লাইক করবে এবং আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবে। কারণ তোমরা দেখতে পেয়েছো প্রত্যেকটা ভালো ভালো স্টুডেন্ট কিন্তু রোজকার মেলায় অংশগ্রহণ করছে, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে, তারা অলরেডি সিলেক্টেড ফ্রম ভিক্টরি এডুকেশন। এবং কতটা স্যারের সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত, যে তাদের প্রত্যেকটা মুহূর্ত একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে আসা, মানে এই যে সিকিউরিটি যে করতে হয় বন্ড সেইগুলোতে, বা নোটারি যে করতে হয় সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সময় ভিক্টরি এডুকেশনের টিম, আমি এবং আমার যারা টিম, সব সময় ছাত্রদের পাশে থাকে। ঠিক আছে, মানে একদম হাতে ধরে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া পর্যন্ত তোমার পাশে কিন্তু ভিক্টরি এডুকেশন থাকবে। তাই যারা আমাদের ব্যাচে ইনক্লুড হতে চাও, মাত্র 1049 টাকা ফিজ রয়েছে, অ্যাপ ডাউনলোড করো, ভর্তি হয়ে যাও। নতুন ব্যাচ একদম তোমাকে সাকসেস পর্যন্ত নিয়ে যাবে। মনে রাখবে, সায়েন্সে কিন্তু তোমাকে রেলে সাকসেস দিতে পারবে। ঠিক আছে, তাই এই ব্যাচ যারা নিতে চাও ডেফিনেটলি নিচে নামে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে আমাদের সিলেক্টেড ছাত্রছাত্রীদের লিস্ট। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, চাইলে অ্যাপের রিভিউ চেক করতে পারো। ঠিক আছে, অ্যাপের 5 স্টার রিভিউ রয়েছে এবং সেখানে প্রচন্ড পরিমাণ কিন্তু রেটিং এন্ড রিভিউ ভালো রয়েছে, চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাসে। আর একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরের ক্লাসে।